দাদা, যেটা দেখা যাচ্ছে প্রায় 4 বছর হয়ে যাচ্ছে যুদ্ধটা, আলোচনা হচ্ছে, আলোচনা ব্যর্থ হচ্ছে, দফা রফার সব কিছু। কিন্তু একদিক থেকে পুতিন যে 2022 সালে যে যুদ্ধটা শুরু করছিল, তার যে অগ্রযাত্রা কিছু কিছু জায়গায় ধীরে ধীরে, কিছু কিছু জায়গায় দ্রুত, এবং এই বছর আমরা দেখতেছি যে বিশেষ করে ডিসেম্বর মাসটা তাদের পিক আপটা বেড়ে গেছে। যেমন আলোচনা পিক আপও বেড়েছে, এটা যুদ্ধের ময়দানে রাশিয়ার পিক আপটাও বেড়ে গেছে। সর্বশেষ আপনার কাছে এই নিয়ে আপডেট কি আছে একটু দর্শকদের জানান। আসলে আপনি যেটা বলছিলেন ডিসেম্বরে আসার পরেই কেন জানি মনে হচ্ছে শীতটা ঢোকার পরেই যে যখন পাকাপোক্ত হচ্ছে তখনই রাশিয়ার একটা যে এগিয়ে যাওয়া যুদ্ধে আমরা কিন্তু আগে একবারটা ইয়েতে আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে রাশিয়াকে দ্বিতীয় মহাযুদ্ধের সময়, বিশ্বযুদ্ধের সময় যে কিন্তু এই যে শীতকালীন যে এটাকে দিয়ে এগিয়ে যাওয়া, যুদ্ধে জয়লাভ করার, বিশেষ করে হিটলারের বাহিনীকে, নাসি বাহিনীকে পিছনে দেওয়ার, আমরা যে আশঙ্কাটা করছিলাম এবং বিশ্ব মিডিয়ায় যে এই আশঙ্কাটা করা হচ্ছিল যে রাশিয়া মিস্টার জেনারেলকে কাজে লাগায় কিনা, এবং সেটাই আসলে আমরা দেখতে পাচ্ছি খুব। কারণ এই দেখুন, একই পরিবেশে কিন্তু ইউক্রেনও আছে, কিন্তু ইউক্রেন সেই জায়গাটাকে আসলে ইউটিলাইজ করতে পারে, কারণ তার যে অভিজ্ঞতা, রাশিয়ার যে অভিজ্ঞতা, সেটা কিন্তু অনেক পুরনো অভিজ্ঞতা। এবং আমার কাছে আসলে এই সামগ্রিক বিষয়টাকে এখন যেটা পরিষ্কার, দৃশ্যপট যেটা এখন যেটা পরিষ্কার, সেটা হচ্ছে আমরা যদি স্বাভাবিকভাবে চিন্তা করে থাকি, একটা ক্যান্টনমেন্ট এবং পাশাপাশি একটা পুলিশ ফাঁড়ি বা থানা ধরলাম, এই দুইটার শক্তি মাত্রাকে যদি আমরা বিশ্লেষণ করতে যাই, যুদ্ধক্ষেত্রে এখন এটাই পরিষ্কার, এটাই এখন দৃশ্যত পরিষ্কার। আপনি ধরেন ইউএসএ বা ইউরোপিয়ান ইউনিয়ন থেকে অনেক ধরনের ফ্যাসিলিটিস পাচ্ছেন, আর্মস পাচ্ছেন, ক্ষেপণাস্ত্র পাচ্ছেন, ড্রোন পাচ্ছেন, অনেক কিছুই পাচ্ছেন, কিন্তু থানার একটা পরিসর আছে, পরিধি আছে, আপনি সেটাকে ইউটিলাইজ আপনি কি কোন জায়গায় নিয়ে এটাকে ইউটিলাইজ করবেন। আপনি যে যুদ্ধ বিশ্লেষণে যান, তাহলে কিন্তু একটা বিরাট যুদ্ধ কিন্তু অনেক কিছুর সাথে সম্পর্কিত, আর আপনি সেই মাত্রার শক্তি মাত্রা, সেই মাত্রার ক্ষমতা, বহুমাত্রিক ক্ষমতা, যে ধারণ ক্ষমতাটাকে আপনার আছে কিনা, সেটা আপনি আসলে এখানে বিশাল একটা ফ্যাক্টর হিসেবে কাজ করছে। এবং এই যে আমরা যেটা বলছি, আসলে আপনি কম্পারিজনে যান, ক্যান্টনমেন্ট হচ্ছে কিন্তু বহুমাত্রিক একটা শক্তির জায়গা, থানা হচ্ছে বা পুলিশ ফাঁড়ি হচ্ছে একটা লিমিটেড একটা। এই যদি সত্যি বাজে, আসলে ইউক্রেন অবস্থা হচ্ছে এখন থানা বা পুলিশ ফাঁড়ি, আর রাশিয়া যথারীতি ক্যান্টনমেন্ট। এখন এখানে আপনি যেটা বলছেন যে এই যে তাদের নতুন ভাবে যে এগিয়ে যাওয়া, যে প্রত্যেকটি অঞ্চলের ক্ষেত্রে যে এখন আপনি একটা কথা আসছে যে এখানে এই আমরা দেখছি যে একটা আলোচনা হয়, শুরু হয়, ডুবে যায়, আবার শুরু হয়, এটা আসলে আমার কাছে এখন যেটা দৃশ্যত মনে হচ্ছে, যেহেতু আমেরিকার কোনো চাপ নেই, ইউক্রেনের কোনো সাফল্য নেই, রাশিয়া এটাকে সম্পূর্ণ একটা অ্যাডভান্টেজ অবস্থানে নিচ্ছে, এবং রাশিয়া চিন্তা করছে এই সুযোগে আমি যদি একটা ভালো প্রতিষ্ঠানে চলে যাই বা ভালো একটা জায়গায় চলে যাই, তাহলে কিন্তু আমার ওই জায়গাটা ইউক্রেনকে আমি চাপে ফেলতে পারবো। এটা কিন্তু যে কোনো যুদ্ধের একটা নিয়ম, যে কোনো যুদ্ধে সবসময় শক্তিশালী পক্ষ প্রভাব বিস্তার করবে আলোচনায়। কিন্তু আলোচনায় আপনার মনে করেন আলোচনার দরজায় কিন্তু সবসময় রাশিয়া আছে, এটাও খেয়াল করছেন। আপনার আমেরিকান যে একটা রিপোর্ট গতকাল আমি দেখতেছিলাম, সেটা হচ্ছে গণমাধ্যমে, আমেরিকান সিআই 6টা গোয়েন্দা সংস্থা মিলে আমেরিকা সহ, তারা একটা রিপোর্ট দিছে যে এই টাইম কিলিংটা হচ্ছে রাশিয়ার একটা কৌশল, আলোচনার মাধ্যমে সে তার অনফিল্ড কাজ চালিয়ে যাচ্ছে। যেটা আমরা আসলে সবসময় যেটা দেখি যে আসলে আমরা যে কোনো যুদ্ধে, সেটা আমাদের স্বাধীনতা যুদ্ধের সময়, মুক্তিযুদ্ধের সময় আমরা দেখেছি যে পরিকল্পনাটা আসলে এমনভাবে বাস্তবায়ন করা হয়, কিছু টাইম ফ্রেম থাকে, কিছু সময়ে নির্ধারিত হয়ে থাকে, আমি এত তারিখ এই অবস্থানে থাকবো, অত তারিখ অবস্থান। রাশিয়া কিন্তু পুরো টাইম ফ্রেমটা করে রেখেছে। এই আমরা এই ডোনেক্স বা ডানবাস যেখানেই যে যুদ্ধে দেখবেন একটা উপক্রমে এসে দাঁড়িয়েছে। যেমন আমরা যদি আমি একটা রিপোর্ট থেকে যেটা দেখছিলাম, সেটা হচ্ছে সম্ভবত 75% এবং জায়গায় কিন্তু জায়গাটা কিন্তু তাদের দখলে গেছে, একটা জায়গায় 99%। দেখুন, আলোচনাটা সাইড লাইনে রেখেছে, আলোচনাটাকে পাশে রেখে তারা কিন্তু তার ঠিক অগ্রসর হচ্ছে, এবং এইটার সম্পূর্ণ প্রভাবটা কিন্তু ইউক্রেন এবং এক পর্যায়ে যখন আপনি কথা বলবেন সমঝোতার জন্য, তখন কিন্তু গিয়ে আপনাকে অবস্থা দেই মেনে নিয়ে আপনি তখন পরাজিত পক্ষ, আপনি তখন পিছিয়ে থাকা পক্ষ, তো আপনাকে কিন্তু ওই জায়গাটাতে গিয়ে আটকে যাবেন, এবং স্বাভাবিকভাবে রাশিয়া যেটা বলবে তখন তো সেটা আপনাকে মানতে হবে। এইটাই হচ্ছে সবচেয়ে বড় এই জায়গাটা অ্যাডভান্টেজ। আপনার কাছে আমি ফেরত আবার আসতেছি। সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। কেমন আছেন আপনারা? আমরা ভালো আছি। আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার, আমার সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক প্রবীর চৌধুরী। সুপ্রিয় দর্শক, আপনারা এই বিশ্ব সংযোগটা পৃথিবীর কোন প্রান্তে দেখছেন? আমেরিকা, ইউকে, কাতার, মধ্যপ্রাচ্য হোক, আফ্রিকা, ভারত, পাকিস্তান, যেখান থেকে দেখেন আমাদেরকে কমেন্টে জানান। আর আমাদের
ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করুন। বিশেষ করে প্রবাসীদের কাছে আমি একটা আবেদন জানাচ্ছি, আমাদের দুজনের পক্ষ থেকে, আমাদের আরও যে গেস্ট আছে তাদের পক্ষ থেকে, আমাদের এই বাংলা ভাষাভাষীর যে চ্যানেলটা, এটা বাংলা ভাষাভাষী যারা আছে তাদের ছড়িয়ে দিন। কলকাতা অনেক বড়, পশ্চিমবঙ্গ বাংলা ভাষাভাষী আছে, দেশের বাইরে যারা থাকেন, ব্রিটিশ বলেন, আমেরিকা বলেন, ইউরোপ বলেন, প্রচুর বাঙালি রয়েছে, অস্ট্রেলিয়ায় রয়েছে। এসব জায়গায় আপনাদের পরিচিত, আপনারা দেখছেন এবং আপনাদের পরিচিততে এটা ছড়িয়ে দিন। আর ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, সেখানে কি করবেন, যদি আপনি বিজ্ঞাপন ও প্রমোশন দিতে চান তাহলে এখানে যোগাযোগ করতে পারেন। তাতে যে কথাটা বলছিলাম, আপনার যাতে পশ্চিমারা বা সারা বিশ্ব যেন রাশিয়ার দিকে আঙুল তুলে না দেখাতে পারে যে তুমি আলোচনার রাস্তা বন্ধ করে দিয়েছে, সে কিন্তু আলোচনার রাস্তা খোলা রাখছে, জায়গা দখল করতেছে, তার আলোচনার টেবিলে একটা অবস্থান আরও দৃঢ় হচ্ছে। তখন সে আরও বলতে পারে না, এই ভূমি আমি ছাড়বো না, আমার এটা যদি ছেড়ে দিতে পারো। আসলে মূলত সম্ভবত ভূমি সোয়াপিংয়ের জায়গাটাই মানে আলোচনাগুলো ব্যর্থ হচ্ছে। হ্যাঁ, আমার কাছে যে আপনি যেটা একটু আমরা ইয়েতে যাওয়ার আগে যে কথা বলছিলাম, রাশিয়ার আসলে একটা ম্যাপ করে ফেলেছে, আপনি দেখেছেন ভূমি দাবি করা, এই দাবিটা ইউক্রেনকে ছাড়তে হবে, নইলে আমি দখল করে নিব না। এবং এখানে কোনো ধরনের ভদ্র আচরণ নেই, হুমকি সরাসরি রাশিয়া পুতিনের যে থেকে সরাসরি হুমকিতে আসছে। এখন এই জায়গাটার মধ্যে সবচেয়ে বড় বিষয় কি জানেন, সবচেয়ে আমার কাছে যেটা ইন্টারেস্টিং লাগছে যে ডিসেম্বর শুরু থেকে পিছু হটতে শুরু করেছে এই যে ইউক্রেনীয় বাহিনী, ইউক্রেন জেলেনস্কি বাহিনী যতই গলাবাজি করুক, যত কিছুই করুক, তাদের পিছনে হটার যে বিষয়টা, সেটা প্রমাণ পাচ্ছে। হ্যাঁ, দৃশ্য তো একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে তারা আসলে যুদ্ধে জয়লাভ ব্যাপার থাকে না, যে যখন একটা আমরা ক্রিকেট খেলা, ফুটবল খেলা দেখেছি, বড় দল ছোট দলে খেলা হয়, ছোট দলটা কিন্তু মানসিকভাবে আগে থেকে দুর্বল হয়ে থাকে, সে খেলাটা শুরু হওয়ার আগে থেকে মোটামুটি ডিফেন্সিভ খেলে বা একটু পিছিয়ে থাকে। এখানে কিন্তু এখন দৃশ্য তাই হচ্ছে, ডিসেম্বর শুরু হওয়ার পর থেকে পুরো ডিফেন্সিভ চলে পারছে না, রক্ষা করতে পারছে না, কাউন্টার অ্যাটাক করে, এখানে দুই একটা ড্রোন পাঠাচ্ছে, কাউন্টার অ্যাটাক থাকবে, বল তো ওই কোর্টে যাবে একবার, সেইটা নিয়ে তার মানে এখানে বাহাদুরি করার আসলে ইউক্রেনের মধ্যে কিছু নেই। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি জায়গাগুলো থেকে কেন পিছিয়ে আসে, তার কারণ কি দেখেছে, জীবন রক্ষার জন্য। ভাই, আপনি তো যুদ্ধ করতে গেছেন, আপনার নিশ্চয় পরিকল্পনা ছিল আপনি জায়গাটা করতে পারবেন কি পারবেন না। সেই জায়গা থেকে তারা বলছে যে আমরা সৈন্যদের জীবন রক্ষা করতে চাচ্ছি বা সৈন্য দেখে করতে চাচ্ছি। কিন্তু আপনি দেখেন, ডোনেটস্কে যদি আপনি এই হারিয়ে ফেলেন, সবচেয়ে বড় ক্ষতি কি হবে জানেন? সবচেয়ে বড় যে ক্ষতি হবে সেটা হচ্ছে তাদের সবচেয়ে বড় সামরিক এবং লজিস্টিক হাব। এটা আপনি যখন আপনার সবচেয়ে বড় হ্যান্ডসটা আপনি হাতছাড়া হয়ে যায়, তখন দেখেন আপনার যুদ্ধ করে থাকে। আমি তো ভয়ে আছি যে তারা হয়তো একসময় পুরো ইউক্রেনটা দাবি করে বসে রাশিয়া, কারণ এখন যেহেতু দেখছে সাফল্য, মানে আপনি একটা এক্সপেক্ট করেছেন, কিন্তু আপনার এক্সপেকটেশনটা আপনার স্বপ্নেরও বেশি হচ্ছে, তখন তো এই জায়গার সংখ্যা তো বাড়বে। পুরো কিয়েভ সহ পুরো ইউনেস্কো, ইউক্রেন কোনো দাবি করে বসে কিনা রাশিয়া, আমি সেই ভয় আছি। কারণ হচ্ছে রাশিয়া কিন্তু স্বাভাবিকভাবে যে কোনো কেউ আমি যে সবাইকে সাফল্য দেখলে আমরা একটা এগিয়ে যাওয়ার চেষ্টা করি। এখন যেহেতু বাধা দেওয়ার কেউ নেই, আমেরিকাও এক ধরনের আছেই নেই, আচ্ছা ভাই দেখো কি হবে নাকি দেখো, হ্যাঁ একটু ভাই মাথায় হাত বুলিয়ে দেওয়ার মতো, আচ্ছা ঠিক আছে ভাই আর করো না, এই পজিশনে আমেরিকা। তখন স্বাভাবিকভাবে দেখা যায় পাড়া মহল্লায় যে ছোট ভাইগুলো যেগুলো একটু থাকে, তারা কিন্তু বলছে আমি আর একটু বেশি করলে সমস্যা কি। ঠিক এখন এখানে কিন্তু এই পজিশনে চলে আসছে, এই ঘটনায় চলে আসছে। এখন দেখার বিষয় আসলে ইউক্রেনকে ইউএসএ কোন জায়গায় নিয়ে একটা শেষ অবস্থানে স্ট্যান্ড করতে পারে, কারণ রাশিয়ার এই পজিশন আসলেই ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। কারণ আপনার এই যুদ্ধ শুরু হওয়ার পরে রাশিয়ার সবচেয়ে ভয় ছিল ইউএসএ এবং ন্যাটো, কিন্তু এই দুইটাকে এমন সুন্দরভাবে পুতিন সামলে নিয়েছে যে ন্যাটো তো পুরো দৌড়ের উপরে। আমি জানি না আপনি দেখেছেন কিনা, মানে লাস্ট ন্যাটোর কোন ধরনের অ্যাক্টিভিটিস কি ওই মুহূর্তে অ্যাক্টিভিটিস, জার্মান এই দুই একটা কথা বলে, দুই একটা কথা বলে, তাও ইন্ডিভিজুয়াল কোন কান্ট্রি মানে ন্যাটোকে ন্যাটো হিসেবে বলা, সেই ধরনের যেই মনে আছে আপনি 2022-23 যখন যুদ্ধের খুব ইয়ে চলছে, তখন কিন্তু ন্যাটো খুব অ্যাক্টিভ ছিল, এবং সকাল বিকাল বিবৃতি বলেন ন্যাটো লিডারদের কথা, মহাসচিবের। কিন্তু এখন গত অক্টোবর নভেম্বরের পর থেকে ন্যাটোকে আসলে সোচ্চার অর্থে দেখা যাচ্ছে না। মূল কারণ, প্রধান কারণ, ন্যাটোর ভিতরে যে সদস্যভুক্ত রাষ্ট্রগুলো আছে তারা তো আসলে বিশ্বাস করে না যে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করবে। আপনি যে হাঙ্গেরি বলেন, তারপর ওদিকে বেলজিয়াম বলেন, সবকিছু বেলজিয়াম আসলে এমন ভাবে ওলটপালট হয়ে গেছে, মানে এখন সরাসরি হয়তো বেলারুশের মতো দাবি করতে পারছে না যে আমরা রাশিয়াকে ইয়ে করছি, কারণ যেহেতু বেলজিয়ামের মধ্যে সবগুলো বেশিরভাগই জব্দকৃত অর্থ লেগেছে, এখন ওটা মানে গিলতেও পারছে না, ফেলতেও পারছে না। এই মানে ইউরোপের এই মিশনটাও তো ব্যর্থ হয়ে গেল, রাশিয়ার সম্পদটা আমি মানে ওই যে একটা ব্যাপার থাকে না, মুখে নিয়ে বসে আছে, চাপাতে পারতেছে না, এই এলো অবস্থা। তো আমি একটু এই সেকশনে, কমেন্ট সেকশনে চলে যাই আমরা। কমেন্ট সেকশনে প্রথম আমাদের দর্শক হচ্ছেন আফসার উদ্দিন, উনি লিখছেন
Thank you to Bisho Sangjog for war updates by both of you and live conversation. It proves us information, knowledge, urgent updates. আমরা চেষ্টা করি শুরু থেকে এই প্রোগ্রামটা যখন শুরু করেছি আমরা চেষ্টা করি এই যে যতটুকু তথ্য দিব আমরা আপডেট দিব এবং অন্যান্য মিডিয়া দেখবেন কিছু তথ্য বলে না, হয়তোবা তাদের কোনো থাকে নীতিগত হাউস পলিসি। আমাদের আসলে হচ্ছে সত্যটা উপস্থাপন করা। আমরা বাড়াবাড়ি কোনো কথাই বলে না, দুই একটা বিশ্লেষণ করার সময় মনে হয় আমরা দুই একটা বাড়াবাড়ি কথা বলে তা ওটা এফেক্ট করে না তথ্যের উপর, আমরা ওটা বোঝানোর জন্য একটা উদাহরণ টানি। কিন্তু আমাদের তথ্যটা আপনি মিলিয়ে দেখবেন যে কোনো বড় বড় বিভিন্ন কান্ট্রির নিউজ এজেন্সির সাথে হুবহু মিলে যাবে। ধন্যবাদ আপনাকে। কাজী আরব লিখছেন, আমি সৌদি আরব থেকে কাজী আব্দুর রহমান, আপনার অনুষ্ঠানটা দেখছি, ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। এবং সৌদি আরব আপনার প্রতি একটা দায়িত্ব দিতে চাই আমরা খবর সংযোগের পক্ষ থেকে। আপনি যদি আমাদের অনুষ্ঠানটা দেখেন, আমাদের হৃদয়ের কাছের মানুষ সৌদি আরবে প্রচুর বাঙালি আছে, এদের কাছে আমাদের অনুষ্ঠানটা আপনি শেয়ার করে দেন, আপনাদের ভালো লাগবে। যখন দেশের বাইরে থাকেন বাংলা ভাষায় যদি কোনো অনুষ্ঠান হয়, বিশেষ করে আন্তর্জাতিক অঙ্গনে যদি হট টপিক হয়, আপনারা দেখবেন এটা ভালো লাগবে। স্বপন চক্রবর্তী উনি লিখছেন, আমি ভারত থেকে রেগুলার দেখি, আপনাদের আলোচনা খুব ভালো লাগে, ধন্যবাদ, শ্রদ্ধা, ভালোবাসা নেবে। আপনাকেও একটা ভাই দায়িত্ব দিতে চাই দাদা, সেটা হচ্ছে আপনি ভারতে প্রচুর বাঙালি, বিশেষ করে পশ্চিমবঙ্গে, সারা ভারতে ছড়িয়ে ছিটিয়ে আছে বাংলা ভাষা, কিন্তু পশ্চিমবঙ্গে তো একই ভাষা, হয়তোবা উচ্চারণটা একটু সামান্য, কিন্তু ভাষা তো একই, 50 কিলোমিটার অক্ষর একই, অক্ষর একই, তাই 50 কিলোমিটার পর কিন্তু ভাষার একটা আঞ্চলিকতা আসে। তো আমাদের যে ভাষা বলি একদম আপনারা কানেক্ট করতে পারেন, আমরা সবসময় দেখে দেয়, তাই আমাদের অনুষ্ঠানগুলো আপনার পশ্চিমবঙ্গে সব জায়গায় ছড়িয়ে দেন। আচ্ছা, তরুণ শাহ, আমি কুষ্টিয়া থেকে দেখি, অ্যানালাইসিসগুলো সব মিলে যায়, কোনো কমেন্টস করি না, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকেও, আপনি কুষ্টিয়া, যশোর, যত বন্ধুবান্ধব আছে সাতক্ষীরা, সবাইকে এটা অনুষ্ঠানটা ছড়িয়ে দেন। আচ্ছা, সূত্রধর নামে আমাদের চট্টগ্রাম থেকে এক দর্শক আজকের অনুষ্ঠানের সর্বশেষ দর্শক লিখছেন, রাশিয়া নতুন গোয়েন্দা স্যাটেলাইট পাঠিয়েছে মহাকাশের ইউক্রেন যুদ্ধকে আরও সুসংহত করতে, যা একই সাথে স্টারলিং সহ অন্যান্য স্যাটেলাইটের জন্য নাকি হুমকি, যদি এই বিষয়ে কিছু তথ্য শেয়ার করতে। ঠিক আছে, আমরা এই বিষয়ে অবশ্যই এই আপনার 2-3 দিনের মধ্যে একটা ইনফরমেশন আপনাদের একটা অনুষ্ঠান করব। ধন্যবাদ দাদা। ইউক্রেন যুদ্ধ থেকে এখন ইউক্রেন যুদ্ধেরই একটা অংশ, আপনি জানেন যে ক্রেমলিন নিয়ন্ত্রণ করতে গিয়ে তাদের একজন মিলিশিয়া নেতার মৃত্যু হয়েছে, তাকে শ্রদ্ধা জানাই। এই ব্যাপারে যদি ছোট করে জানেন, তারপরে আমরা পরবর্তী সেগমেন্টে চলে যাই। এটা আসলে একটু এই মানে এই সাফল্যের অনেক রাশিয়ার এগিয়ে যাওয়ার অনেক মতো, এটা একটা আসলে একটা ইনসিডেন্টস বলাই যেতেই পারে। তো আমরা দেখি যে বড় বড় যুদ্ধগুলোর ক্ষেত্রে বড় বড় এই ধরনের মানে যখন হয় তখন ছোট ছোট কিছু ঘটনা ঘটে যায় ভিতরে বা বাইরে, এইটা আসলে এটা এক ধরনের স্বাভাবিকভাবে আমরা জানি যে বিভিন্ন ধরনের গুপ্ত হত্যা বা এই চোরাগুপ্ত হামলাগুলো বিভিন্ন ধরনের সংস্থা কাজ করে, বিভিন্ন ধরনের বিভিন্ন দেশেই সংস্থা কাজ, সব এই কাজগুলো আসলে ওনারা করে থাকেন। এখন ঘটনাটা ডিটেলস আসলে আমরা এখনো আসলে ঘটনা কি, যদি আমরা ধরে নিই যে এটা কোনো ধরনের চোরাগুপ্ত হামলা বা কোনো ধরনের যুদ্ধক্ষেত্রের মধ্যে অনেক ধরনের পলিসি থাকে, তো অনেক ধরনের থাকে, সেটা সে ধরনের কিছু হয়ে থাকতে পারে এটা। তবে যখন রাশিয়া বা এর থেকে যখন বলা হবে তখন হয়তো বোঝা যাবে আসলে এর পেছনে। তার একটা অ্যাক্টিভিটিস আমি দেখলাম যে সেটা হচ্ছে তার এই যে রাশিয়ার যে জাতীয়বাদ, যে এই জাতীয়বাদটা নিয়ে তার একটা বিশাল ভূমিকা রয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে চোরাগুপ্ত হামলা মস্কোতে যেটা আপনার হলো, এবং তাকে রাষ্ট্রীয় মর্যাদায় এবং আপনার যে ওয়াগনার বিদ্রোহের পর যে আপনার ভেঙে যে সেনাবাহিনী ছোট ছোট সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছিল, যে ভাড়াটে যে মিলিশিয়াগুলো, এটা ইনিও ছিলেন, ওই কোম্পানিগুলোকে ইনি চালাতেন আর কি। তো সব মিলিয়ে সেটব্যাক তো থাকবে। আরেকটা এটা উত্তেজনাপূর্ণ টপিক, এটা দিয়ে আজকের অনুষ্ঠানটা আমরা শেষ করতে চাই। সেটা হচ্ছে পেন্টাগন সন্দেহ করছে যে শতাধিক মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে বা মজুত করে রেখেছে চীন। এখন আপনি জানেন এখানে কয়েকটা সি ফ্যাক্টর আছে, সেই নৌপথগুলোতে আপনার চীন তো কখনোই চাইবে না যুক্তরাষ্ট্র বা অন্য কোনো কান্ট্রি এখানে আধিপত্য দেখাক। চীন সেইভাবেই কিন্তু মাঝে মাঝে সেখানে মহড়া করছে, তার বন্ধু রাশিয়ার সাথেও করে, আবার এদিকে আবার ইন্ডিয়া ফ্যাক্টরও রয়েছে। সব কিছু মিলে পেন্টাগনের এই অভিযোগ বা উদ্বেগটা আপনি কতটুকু সিরিয়াসলি দেখছেন? আসলে মানে চীনের
যে কোনো ক্ষেত্রে বিস্ময়, এটা আমার কাছে বিস্ময় লাগে, যে কোনো ক্ষেত্রে তার ডেভেলপমেন্টটা তার বিস্ময় লাগে। এখন আপনি যে রিপোর্টটার প্রতিবেদনের কথা বলছেন, চীন প্রথমেই বলেছে যে এটা আসলে একটা প্রোপাগান্ডা, সে এটা আসলে বিশ্বাস করে না, আমেরিকান প্রোপাগান্ডা হিসাবে সেটাকে দেখছে। কিন্তু এর পাশাপাশি যে যদিও একটা ইন্টারন্যাশনাল যেটা অ্যাটমিক সায়েন্টিস্ট যেটা যার প্রতিবেদনে কিন্তু একটা জিনিস খুব পুঙ্খানুপুঙ্খ দেখানো হচ্ছে এবং একটা বিশ্বাসযোগ্য বলে ধরে নেওয়া হয়, সেটা হচ্ছে 2024-এর শেষে, মানে শেষ পর্যায়ে মানে চাইনিজ যে ওয়ারহেড যেগুলো ছিল সেগুলো হচ্ছে আবার 600-র মতো তারা মজুদ দেখাচ্ছে। তাদের যে ডেভেলপমেন্ট, তাদের যে প্রতিবেদন বা তাদের যে অনুসন্ধান, সেটাতে আসলে একটা বিষয় পরিষ্কার, সেটা 2030 সালে সেটা গিয়ে দাঁড়াবে আপনার প্রায় 1000-এর উপরে। 1000-এর উপরে আপনি চিন্তা করতে পারেন 1000 হওয়া মানে সেটা পুরোপুরি আমেরিকার ইউএস এর কাছাকাছি হয়ে যাওয়া। আর আমেরিকা চাইলে কিন্তু আবার বাড়াতে পারবে না, কারণ এখানে অনেক কিছু মেনটেন করে, আলোচনার ব্যাপার থাকে, সেই আলোচনায় কিন্তু চীন যেতে যাচ্ছে না। এবং এই চীন যেতে না চাওয়ার কারণটা হচ্ছে ঠিক রাশিয়া যে কাজটা করছে, যে নিজের শক্তির মাত্রা বৃদ্ধি করছে, মানে করে তারপরে ইউক্রেনের সাথে সে আলোচনায় যাবে বা যাচ্ছে, দর কষাকষি তৈরি করছে। চীন এক্ষেত্রে যেটা করছে, প্রত্যেকটা গোয়েন্দা প্রতিবেদন, প্রত্যেকটা প্রতিবেদনের একটাই কথা, চীন নিজের সক্ষমতা বাড়িয়ে তারপর আলোচনায় যাওয়া। সুব্রত, আজকের বিশ্ব সংযোগের অনুষ্ঠানটা আপনাদের কেমন লাগলো আমাদের একটু কমেন্টে জানান। আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর আমাদের ভিডিওগুলো পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন একটু জানিয়ে দিন কমেন্টে। আর বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজ এখানে বিদায় নিচ্ছি, আগামীকাল আবার দেখা হবে নতুন কোনো গেস্টের সাথে, নতুন কোনো টপিক নিয়ে। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।